দীর্ঘকাল পর আবার ক্রিকেট নিয়ে কথা বলতে আসলাম। দীর্ঘকাল মানে মনে হচ্ছে যে বোধহয় 20-25 বছর ক্রিকেটের কোনো খোঁজ খবর রাখি না। ক্রিকেট খেলাটার আইন কানুনই ভুলে যাইতে বসছি। বিশ্বকাপ এমন একটা জিনিস, বিশ্বকাপ ফুটবল, যে সব কিছু গ্রাস করে ফেলে। আর এখন তো যেহেতু রিপোর্টিং করি না, ওই পরিমাণে শারীরিক শক্তি নাই যে একই সঙ্গে ফুটবল ক্রিকেট অনেক কিছু খেয়াল করব, সেটা হয়ে ওঠে না। ফলে ক্রিকেট নিয়ে এতদিন কথা বলা হয় নাই। আবার ফিরলাম, সেই ফেরাটা একটু খারাপ একটা খবর নিয়ে আলোচনা করতে ফিরলাম। আমাদের নাহিদ রানা খুব গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরটা মিস করতে যাচ্ছে। আমরা বোধহয় 23 বছর পরে আবার অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে যাচ্ছি। এটা ইনক্রেডিবল একটা ব্রেক। এত বড় ব্রেক আমাদের অস্ট্রেলিয়া সফরে। এই 23 বছর আগে আমরা খেলতে গেছিলাম, সেই হান্নান ভাইরা যখন খেলতো, সুমন ভাইরা যখন খেলতো, সেই সময়। আর এই সময় এসে আমরা সুযোগ পেলাম। এই অস্ট্রেলিয়া সফর নিয়ে অলরেডি মেলা কথা হচ্ছে। বিশেষত নাহিদ রানার লাস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে যে আগুন ঝরানো অ্যাটিটিউড দেখাচ্ছিল, তারপরে আমরা ধরেই নিয়েছিলাম যে এই সফরে গেলে নাহিদ রানাকে ওরা স্পেশাল কিছু ট্রিটমেন্ট দিবে, নাহিদ রানা তার দারুণ জবাব দিবে। এমনকি নাহিদ রানাকে নিয়ে লেখালেখিও শুরু হয়ে গেছিল। এর মধ্যেই আমরা মোটামুটি নিশ্চিত হলাম যে নাহিদ রানা অন্তত প্রথম টেস্টটা খেলতে পারতেছে না। আজকেই যে কোনো সময় হয়তো নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন যে নাহিদ রানাকে স্কোয়াডে রাখা হবে কি না। নাহিদ রানার রিপোর্ট তাদের কাছে চলে আসছে, তারা খুব সন্তুষ্ট না সে রিপোর্ট দেখে। প্রথম টেস্ট খেলানোর মতো অবস্থা নাই, সে সাইড স্ট্রেইনে ভুগতেছে। সেকেন্ড টেস্টটাও আসলে দ্বিধান্বিত অবস্থা, ঝুঁকি নিয়ে খেলানো হবে কি না, এটা নিয়ে নির্বাচকদের মধ্যে এক ধরনের মতৈক্য এখনো তৈরি হয় নাই। ফলে আদৌ পুরো সিরিজই মিস করতে পারে। এখন নাহিদ রানা এটা কেন মিস করতে যাচ্ছে, এই দায়টা কার? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসবে। বিশেষত একটা ফাস্ট বোলার যখন সাইড স্ট্রেইনে পড়ে, তখন এই প্রশ্ন উঠবেই উঠবেই রে ভাই, আপনি ঠেকাইতে পারবেন না যে এই দায়টা কার। কেন উঠবে? উঠবে কারণ হচ্ছে সে একজন এক্সপ্রেস বোলার। সারা পৃথিবীর সব পেস বোলিং বিশেষজ্ঞ আপনাকে বহুদিন ধরে বলতেছিল যে এই ছেলেটার ওয়ার্কলোড ম্যানেজমেন্টে নজর দেন। ওই যে পিএসএল এর একজন ধারাভাষ্যকার ডমিনিক কর্ক সম্ভবত, সে হাত জোর করে বলতেছিল যে বাংলাদেশ, প্লিজ বাংলাদেশ এই ছেলেটার প্রতি লক্ষ্য রাখো। ওয়াসিম আকরাম থেকে শুরু করে সবাই বারবার বলছে যে এই ছেলেটার ওয়ার্কলোড ম্যানেজ করো। সেই জায়গাটা আমরা দেখলাম সে সাইড স্ট্রেনেই পড়ল। সাইড স্ট্রেন বহু কারণে হতে পারে। হঠাৎ করে ইন্টেন্সিভ একটা পারফরমেন্স, হঠাৎ করে খুব জোরে একটা লাভ দেওয়া, হঠাৎ একটা বিস্ফোরক কিছু করতে যাওয়া, এগুলো সাইড স্ট্রেনের কারণ। কিন্তু মূলত সাইড স্ট্রেন ফাস্ট বোলারদের বেশি হয় ফ্যাটিক থেকে এবং ওভার ইউজ থেকে। এই দুটো ফাস্ট বোলারদের সাইড স্ট্রেনের কমন ফেনোমেনা, কমন কজ। আমি জানি না, বিসিবি এটা অফিসিয়ালি জানায় নাই আর কোনোদিন জানায়ও না যে আসলে কেন হয়েছে। আর এটা আসলে না সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাইও করা খুব কঠিন যে ওই মুহূর্তে সে কি করতে গেছিল। তাহলে আসলে একজন বায়োমেকানিক্স বিশেষজ্ঞর মতামত লাগবে যে সে কতটা লাভ দিচ্ছিল, এটাকে ওই মুহূর্তের ইনজুরি নাকি ফ্যাটিগের ফলে, ওভার ইউজের ফলে। এখন কথা হচ্ছে হোক বা না হোক, আমাদের তো মাথায় ওটা ঢুকে গেল যে যেহেতু সাইড স্ট্রেন, ওভার ইউজের চান্স আছে, ফ্যাটিগের চান্স আছে, তার মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিকমতো হয় নাই। যেটা বারবার বলা হচ্ছে সেটা হয় নাই। এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কি? নাহিদ রানাকে কি আমরা শোকেচে রেখে দিব? ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নামে নাহিদ রানাকে খেলাবো না? তাই কি? না, তা না। আমরা গুরুত্ব বুঝে খেলাবো যে কোথায় খেলাতে হবে, কোথায় খেলানো যাবে না। এই ইনজুরি এমন একটা জিনিস, আজকে সাইড স্ট্রেন বলে আমি এইসব কথা বলার সুযোগ পাচ্ছি। হাড়ও তো ভেঙে যেতে পারে মানুষের বল করতে গিয়ে, নি খুলে যেতে পারে, শোল্ডার খুলে যেতে পারে, কত ফ্রিক ঘটনা ঘটে না। ইনজুরি থেকে আপনি বেঁচে থাকবেন কিভাবে? শোকেসে তুলে রাখলেও আপনি ইনজুরি থেকে মুক্ত থাকতে পারবেন না। শোকেসে থাকা অবস্থায় দেখবেন শোকেসের উপরে পাল্লাটা আপনার মাথায় পড়ে মাথাটা কেটে গেছে। স্রষ্টা চাইলে আপনি যে কোনো জায়গায় ইনজুরিতে পড়তে পারেন। কিন্তু সেই সঙ্গে সতর্কতাও আমাদের একটা করণীয়। বিশেষ করে সে যদি এক্সপ্রেস বোলার হয় যে রেগুলার 150-তে বল করে, যার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ, সে কোথায় তাকে খেলাতে হবে, কোথায় খেলানো যাবে না, এই বিবেচনাটা খুব জরুরি। আপনি তাকে ১ ম্যাচ রেস্ট দিচ্ছেন, ১ সিরিজ রেস্ট দিচ্ছেন, কোয়াইট গুড। কিন্তু কোথায় খেলাবো না, এই কলটা নেওয়া খুব জরুরি। আপনি যেরকম ব্যাটসম্যান হিসেবে ভাবেন যে কোন বলটা খেলবো না, টেস্টে আপনি কোন বলটা খেলবো এই ডিসিশনের চেয়ে জরুরি হচ্ছে কোন বলটা খেলবো না, এটা বুঝতে পারা। সেরকমই এরকম একজন ফাস্ট বোলার, এক্সপ্রেস বোলারকে কোথায় খেলাবো না, এই কলটা নিতে হবে। সেই কলটা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে আপনি টি-20 সিরিজ কোন কারণে খেলাবেন? আপনি আমারে বলেন কোন ব্যাখ্যা আছে যাতে জিম্বাবুয়ের বিপক্ষে রানাকে টি-20 সিরিজ খেলতে হবে? জিম্বাবুয়ের বিপক্ষে এই যে আমরা ৩টা ফরম্যাটে সিরিজ খেললাম,
কিভাবে হারছি আমি জানি না। স্কোর কার্ড দেখে মনে হয়েছে ব্যাটসম্যানদের মানে খুব করুণ দিনহীন পারফরম্যান্স এবং বোলিংয়ে ভুল সেটআপ চুজ করা। এটার ফলে আমরা টেস্টটা হারছি। ওয়ানডে সিরিজটায় আমরা মোটামুটি একটা ফাইট ব্যাকের চেষ্টা করতে পারি নাই, সিরিজ হারছি। টি-20 সিরিজটা জিতছি। আচ্ছা, এই জিম্বাবুয়ে সফর থেকে আমাদের কি, কি পাওয়ার ছিল? তেমন কিচ্ছু না। বিশ্বাস করেন এই জিম্বাবুয়ে সফর থেকে হারানো ছাড়া পাওয়ার কিছু ছিল না। হারানো ছিল দুটো জিনিস, একটা হচ্ছে টেস্টে প্রেস্টিজ আর ওয়ানডেতে রেটিং পয়েন্ট। দুটোই হারাইছি আমরা ওই টি-20 সিরিজের আগেই। টেস্টে আমরা ওদের কাছে যাচ্ছে তাইভাবে হেরে প্রেস্টিজ যেটুকু হারানোর ওটাতে আমাদের তেমন কিছু যায় আসবে না। কারণ ওটা ডাব্লিউটিসির ম্যাচও না, আর ডাব্লিউটিসির ম্যাচ হলেও ওইটাতে এমন বড় কোনো পতন হতো না। আর ডাব্লিউটিসির ম্যাচই না, ফলে ওটা প্রেস্টিজ ছাড়া কিচ্ছু যায় নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে জিম্বাবুয়ের মতো দল নিজের মাটিতে পেয়ে জামা কাপড় খুলে রাখলো তাতেও তোমার কিছু যায় আসতেছে না। কিন্তু আপনি যদি ক্রিকেটীয় জায়গা থেকে দেখেন তাহলে শুধু সম্মান গেছে, শুধু কান ধরে থাপ্পড় মারছে, ওকে গেল এটা। এরপরে ওয়ানডে সিরিজটায় ওখানেও পাওয়ার কিছু ছিল না। ওদের আপনি যদি 3-0-তে থ্রাশ করতেন তাও আপনি কিছু পাইতেন না, হারাইতে পারতেন, সেটা হারাইছেন। এই যে সামনে 2027-টা সামনে রেখে আপনার রেটিং পয়েন্ট দরকার, এই সময় আপনি রেটিং পয়েন্ট না কাছাইয়া আপনি উল্টে জিম্বাবুয়ের কাছে কিছু হারায় আসছেন। মানে দুটো যে খারাপ ঘটনা ঘটা সেটা টি-20 সিরিজের আগেই ঘটে গেছে। টি-20 সিরিজটা হচ্ছে অর্থহীন একটা সিরিজ জিম্বাবুয়ের সঙ্গে। জিম্বাবুয়ের সঙ্গে টি-20 খেলার আমাদের কোনো অর্থ বহন করে না, তাৎক্ষণিক কোনো অর্থ নাই এটার। সেই সিরিজটায় আপনি নাহিদ রানাকে কেন খেলান? মানে এটা কোনো অ্যান্সার আছে দিন দুনিয়ায়? আপনি রিপন মণ্ডলকে দেখে রেখে যান। দুদিন আগে আপনি দেখছেন ওয়ানডে সিরিজ খেলতে যে মুস্তাফিজ ইনজুর্ড হয়েছে, শরীফুল ইনজুর্ড হয়েছে। অলরেডি আপনার স্টকে তো 200-250 ভালো বোলার নাই, সব মিলে 8-10 জন ভালো বোলার। তার ভিতরে দুইটা একবার ফ্রন্ট লাইন ফাস্ট বোলার ইনজুর্ড ওই এক ওয়ানডে সিরিজে। আপনার তো তখনই ব্যাকফুটে চলে আসা উচিত যে ভাই প্রয়োজনে টি-20 সিরিজের স্কোয়াড যা দিছিলাম পুরোটা প্রত্যাহার, ওখানে এ দল পাঠাও, আমার মেইন টিমের কাউরে পাঠাবো না, অন্তত যাদের টেস্ট খেলার সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের কাউরে মাঠে নামাবো না। যদি আর একটাও ইনজুরি হয় এই ঝুঁকি নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আপনি ব্যাকফুটে যাবেন না, আপনি ইমার্জেন্সি ঘোষণা করবেন না যে না, যেই আমার এই অবস্থা হয়েছে, দুইটা খেলোয়াড় ইনজুর্ড, দুইটা সিরিজে যা যা হারানো সর্বস্ব হারায় ফেলছে, আপনি কোন আকেলে এরপরে নাহিদ রানাকে মাঠে নামান টি-20 সিরিজে? ইনজুরি হোক বা না হোক, ওরে অযথাই ঝুঁকিতে ফেলেন কি করে? সেই ইনজুরিটা হলো শেষ পর্যন্ত, এবং নাহিদ রানা বহুল কাঙ্ক্ষিত অস্ট্রেলিয়া সফরটায় যাইতে পারতেছে না। অস্ট্রেলিয়া সফরে আমরা কি বোলার নিয়ে টানাটানি অবস্থায় পড়ছি। যদিও টেস্ট সফর, এখানে মুস্তাফিজ শরীফুল অত বেশি ম্যাটার এমনিতে করতো না, কিন্তু শরীফুলকে এখন যেতে হবে, কারণ স্কোয়াডে টানাটানি। ওই সময় আমাদের আরও 3টা দল 3 জায়গায় ট্যুর করবে, এমার্জিং দল, এ দল, আন্ডার 19 দল, অনেকগুলো দল ট্যুর করবে, ফলে সব ফাস্ট বোলারকে এনগেজ থাকতে হবে। এবাদত আবার তার ব্যক্তিগত কারণে তার সন্তান পৃথিবীতে আসবে সেই উপলক্ষে সে ছুটি নিছে, ফলে আপনি বোলার পাচ্ছেন না। ঘুরে ফিরে ওই শরীফুলকে পাঠিয়ে দিতে হবে। এমন হইতে পারে মুস্তাফিজকেই হয়তো আপনি সুস্থ পাইলে টেস্ট খেলাইতে হবে। কে টেস্ট খেলবে কে কে এখনো বোঝা যাচ্ছে না। এই জন্যই নাহিদ রানাকে নিয়ে এখনো কনফিউজড নির্বাচকরা, নতুবা তো রুল আউট করে দিত এতক্ষণে। আমার কথা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্টের এই সেন্সটা তৈরি করতে হবে যে হোয়ার টু ফোকাস। জিম্বাবুয়ে সিরিজ হেরে গিছি রে ভাই, হার নিয়ে এক্সকিউজও চলে না, হার নিয়ে কান্নাকাটিও চলে না। আজকালকের দিনে শোকের আয়ু, আপনজনের মৃত মানুষের শোকের আয়ু বেশিক্ষণ না, বেশিক্ষণ টেকে না। সেখানে আপনি একটা সিরিজ আরছেন, 2টা সিরিজ আরছেন, এই নিয়ে আপনি প্যানিক করবেন বসে? ওখানে আপনি আপনার সেরা অ্যাসেট নামায় জিম্বাবুয়ের টি-20 সিরিজ হারায় কি বুঝাইতে চান? এটা দিয়ে কি অ্যাচিভ করতে চান? বি প্র্যাকটিক্যাল। হেরে গেছি, হেরে গেছি, লজ্জা পাইছি, চলে আসেন। আপনি টি-20 অন্যদের দিয়ে খেলায় চলে আসেন, নিরাপদ থাকেন। আপনার সামনে বড় অ্যাসাইনমেন্ট আছে। ফুটবল সিজন তো, একটু ফুটবল দিয়ে উদাহরণটা দিই। আপনি ইউরোপের দলগুলোর দিকে দেখবেন যে ওরা কিভাবে মৌসুম জুড়ে খেলে। এই যে ওদেরকে 3টা বড় টুর্নামেন্ট খেলতে হয়, বড় ট্রফি খেলতে হয় প্রত্যেকটা বড় দেশের বড় টিমকে। একটা নিজের দেশের লিগ, একটা নিজের দেশের কাপ, একটা চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান লিগ, ইউরোপিয়ান একটা টুর্নামেন্ট। এখন আপনার কি মনে হয় 3টাই তারা সমান ফোকাস দিয়ে সারা বছর খেলে? মোটেও না। এখানে প্যাটার্ন আছে। যদি সে জানে যে আমি চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগের জন্য যাব, তাহলে সে কাপের শুরুর দিকে একটু ঢিলা দেয়। শুরুর দিকে সে কাপে মূলত রিজার্ভ টিম পাঠাইতে থাকে। শুরুর দিকে ছোট দলের সঙ্গে কাপের খেলা হবে, ওটা নিয়ে তেমন ভাবনা চিন্তাই করে না। ওটা চলতেছে, চলতে থাকুক। যদি অ্যাক্সিডেন্টালি হেরে যাই গেলাম ওই ছোট দলগুলোর কারো বিপক্ষে, নতুবা উপরের দিক উঠি, আগে সেমিফাইনাল ফাইনালে উঠি, তখন দেখবো না কাপ নিয়ে কি ভাবার।
এর মধ্যে তারা মূলত লিগ নিয়ে ভাবতে থাকে। হাফ সিজন ক্রস করে যায়, তখন তারা দেখে লিগে আমরা কোথায় আছি। লিগে যদি দেখে যে 4-এর উপরে আছি কিন্তু 1-এ যাওয়ার সম্ভব না, লিগ নিয়ে ফোকাসটা একটু কমায় দেয়। এমন না যে খেলা ছেড়ে দিতে থাকে, লিগ নিয়ে ফোকাস কমায় দেয়, ইন্টেন্সিটি কমায় দেয়। এবার ফোকাসটা আবার চলে আসে ইউরোপিয়ান যে এটা খেলতেছে, ইউরোপা লিগ হোক বা চ্যাম্পিয়ন্স লিগ, ওটাতে সর্বোচ্চ ফোকাস দেওয়া শুরু করে, সর্বশক্তি বিনিয়োগ করে ওইখানে। প্রয়োজনে লিগে কিছু ম্যাচে জরুরি খেলোয়াড়দের রেস্ট দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপাতে জোর দেবে। আর কাপে হঠাৎ করে জোর বাড়ায় দেয়, কারণ কি ট্রফিলেস মৌসুম তো কাটানো যাবে না, ট্রফি পাইতে হবে। কাপ তো একটা ট্রফি শেষ পর্যন্ত, যেমনই হোক ওটা দেখাও অন্তত সমর্থকদের সন্তুষ্ট রাখা যায়। যেই চ্যাম্পিয়ন্স লিগ থেকেও যদি ছিটকে যায়, তখন আবার লিগে একটা প্রেশার দেয় যদি 2-3-এ আসা যায়, এক যদি আগেই মিস করে ফেলে। মানে এটা প্যাটার্ন করে করে টিমগুলা ব্যালেন্স করে। কোনো টিম সারা বছর 3টা টুর্নামেন্টে সমান এফোর্ট দেয় না। সেই জিনিসটা আমরা যদি ক্রিকেটে বুঝতে না শিখি যে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা কোন সিরিজটায় কি এফোর্ট দিব, এখানে একমাত্র ওয়ানডে সিরিজটায় আমাদের সেরা এফোর্ট দেওয়া উচিত ছিল। আর টেস্ট সিরিজে এফোর্ট না দিলেও জেতা উচিত ছিল, কোনো এফোর্ট ছাড়াই জেতা উচিত ছিল, টেস্টটা জেতা উচিত ছিল। এ দুটোই আসলে ঘটনা ছিল। ওখানে টি-20তে আমাদের মূল একাদশ যায় কেন ভাই? এটাই তো আমি বুঝে উঠতে পারলাম না। ওখানে তো টি-20তে যাওয়া উচিত আমাদের বাচ্চা ছেলেপেলের, যে ওখানে হারানো পাওয়ার কিছুই নাই, মজা করতে জানা, গিয়ে একটা কিছু করে আয়। সেখানে টি-20তে আমরা বেছে বুঝে নাহিদ রানাকে নামাইলাম। এই ধরনের গল্প যে কতদিন ধরে শুনতে হবে, এটা খুব আফসোসের একটা বিষয় হয়ে গেল। আমি বলতেছি না যে টি-20 সিরিজে না খেলালেই রানা সুস্থ থাকতো, আর খেলানোটাই একমাত্র কাল হয়েছে। ভাই নাহিদ রানা দেশে ফিরতে গিয়ে এয়ারপোর্টে একটা ইটের টুকরায় হুচট খেয়ে পড়েও ইনজুর্ড হইতে পারত। আমি ওই নিয়তিতেও ওইটা বিশ্বাস করি যে আপনি আসলে এড়াইতে পারবেন না। নিয়তি যদি থাকে চলে আসবে, কিন্তু আপনি এই পরিস্থিতিটা তৈরি করেন কেন? এই পরিস্থিতি তৈরি করেন মানে হচ্ছে আপনি এগুলো নিয়ে হিসাব করেন না। আপনি ফোকাস কোনটা, কোনটা আপনার গুরুত্ব, কোনটা সবচেয়ে বেশি ইয়ে দিয়ে দেখবেন, গুরুত্ব দিয়ে দেখবেন, এই জিনিসগুলো আপনি হিসাব করেন না। আগে বসে চক করেন না। এটা একটা ব্যাড ম্যানেজমেন্টের লক্ষণ, খুব ব্যাড ম্যানেজমেন্টের লক্ষণ। সরি, এতদিন পরে ক্রিকেট নিয়ে কথা বললাম, একটা বাজে ইয়ে কন্টেন্ট করতে হলো, যেটা করতে চাই না। আই হোপ দ্রুত ক্রিকেট নিয়ে ভালো ভালো পজিটিভ পজিটিভ কন্টেন্ট করতে পারবো। আর রানাকে ছাড়াও যদি আমাদের অস্ট্রেলিয়ায় যেতে হয়, পুরোটাই যদি রানাকে ছাড়াও খেলতে হয়, হাসান আছে, অন্যরা আছে, আই হোপ যে ওখানে ভালো করবে। খুব বেশি হোপ নিজেকে দেখাইতে পারতেছি না, লিটন ইনজুর্ড, মানে দলের অবস্থা তো যাচ্ছে তাই। তারপরেও আমি প্রচণ্ডভাবে আশা করতে চাই যে 23 বছর পরে আমরা ডাউন আন্ডারে গিয়ে কিছু একটা নিয়ে আসবো। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা।